ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস আর ঢাকার অন্যান্য মহিলাদের জন্য পিঙ্ক বাস। আমরা দুদিন আগে দেখলাম ডাকসু ভিপি বা ডাকসু সাদিক কায়েম এবং ডাকসু পরিবার যেটা করেছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য হল টু হল যাতায়াতের জন্য একটা লাল বাস দিয়েছে। অত্যন্ত অসাধারণ একটা বাস দিয়েছে। সিটগুলো যেমন সুন্দর, তারপর ভেতরে হাত ধোয়ার পানি খাওয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে আধুনিকতম বাসটি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য। এবং সেই বাসটির স্পন্সর ম্যানেজ করা হয়েছে ডাকসু, যাদের কাছ থেকে ম্যানেজ করেছে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক গ্রুপ আকিস গ্রুপের কাছ থেকে। একই সঙ্গে ডাকসু যেটা করেছিল সেটি হচ্ছে যে মেয়েদেরকে একটু স্পেশাল মর্যাদা দেওয়ার জন্য তাদের পর্দার সঙ্গে তারা যেন নির্বিঘ্নে ক্যাফেতে বা ক্যাফেটেরিয়াতে বা তাদের যে খাওয়ার জায়গাগুলোতে ক্যান্টিনগুলোতে যেন আরামে বসে খেতে পারে তার জন্য একটা ব্যবস্থা করেছিল। সেটা ছিল হচ্ছে পর্দার সাথে বসে খাওয়ার জন্য একটা আলাদা জোন টাইপের করে দিয়েছে, পর্দা দিয়ে ঘেরা দিয়ে। তো এই যে ডাকসু ছাত্রীদের জন্য, মেয়েদের জন্য, নারীদের জন্য যে বিভিন্ন ব্যবস্থাগুলো করছে, স্পেশাল ব্যবস্থা, স্পেশাল অগ্রাধিকার ভিত্তিতে, এইটা নিয়ে আবার দেখলাম আমরা বিএনপির এমপি মানসুরা এবং ছাত্রদলের মেয়েরা বা ছেলেরাও এটা নিয়ে বাজে ধরনের কথা বলেছে যে তাহলে কি বিশ্ববিদ্যালয়ে আবার আলাদা করে ক্লাস শুরু হবে, মেয়েদের এবং পুরুষদের, ছেলেদের এবং মেয়েদের আলাদা ক্লাস নেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ কেন মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে? তো এখন আমরা দেখছি যে খোদ সরকার আবার মেয়েদের জন্য, নারীদের জন্য, মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করছে। আজকেই সেটার উদ্বোধন বিআরটিসি কর্তৃপক্ষ এই বাসের উদ্বোধন করেন। তো এই যে মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিস যে তারা করলেন, তাহলে এখন আমরা কি বলতে পারি? বিশ্ববিদ্যালয়গুলোতে বা অন্যান্য জায়গায় অফিস আদালতগুলোতে কি তাহলে মেয়েদের জন্য আলাদা কর্মসংস্থান তৈরি করা হবে? বা মেয়েরা কি তাহলে আর যেসব জায়গায় পুরুষরা কাজ করে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে না? এই প্রশ্নটা কিন্তু এখন করা যায়। কারণ ঠিক একই প্রশ্ন বিএনপির পক্ষ থেকে বিএনপির এমপিরা করেছেন, সংরক্ষিত আসনের এমপি করেছেন এবং সেটাকে তারা ওন করেছেন, হাইলাইট করেছেন। এখন এটা তাদের রাজনৈতিক রেটরিক মন্তব্য। কারণ শিবির বা ডাকসু যাই কিছু করুক বা জামাত, এরা যাই কিছু করুক সেটাকে বিপরীতভাবে উপস্থাপন করাটা তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গেছে। এটা রাজনৈতিক চরিত্র, এটা শুধু যে তাদের চরিত্র তা নয়। কিন্তু আমরা দেখলাম যে এবার একটা ভিন্ন রাজনৈতিক চরিত্র, জামাত ইসলামী যখন প্রধান বিরোধী দল হলো, এনসিপি যখন প্রধান বিরোধী দলে অন্তর্ভুক্ত হলো, তখন একটা ভিন্ন ধরনের রাজনীতি কিন্তু আমরা দেখতে শুরু করেছিলাম জাতীয় সংসদে। এবং এইটার স্বীকৃতি খোদ অস্থায়ী রাষ্ট্রপতি এখন যিনি আছেন, মাননীয় স্পিকার, তিনি কিন্তু এই স্বীকৃতিটা দিয়েছেন যে বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে না, বরং অনেক ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছে। যেখানে তাদের বিরোধিতা করা প্রয়োজন সেখানে বিরোধিতা করছে। শুধু বিরোধিতাও করছে না, তারা সরকারকে সহযোগিতার জন্য নানান ধরনের পরামর্শ দিচ্ছে এবং সহযোগিতা করছে। তো আমরা ভেবেছিলাম এবং আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী ব্যাপারগুলোকে বেশ অ্যাপ্রিসিয়েট করছেন। তিনি অত্যন্ত উদারভাবে সেগুলোকে গ্রহণ করে নিচ্ছেন, সহমত পোষণ করছেন, 100 ভাগের উপরেও একমত পোষণ করছেন। কিন্তু আবার আমরা এখন দেখছি রাজনীতিতে ঠিক সে অন্ধকারের রাজনীতির চর্চা শুরু হয়ে গেছে। অর্থাৎ যাই কিছু করা হোক সেটার বিরোধিতা করা। এবং এইটা আমরা বিরোধী দল থেকে যেটা আশা করেছিলাম সেটা এখন আমরা দেখছি সরকারি দলের কাছ থেকে। সরকারি দল বিরোধী দলের যে কোনো কাজের নিন্দা ছাড়া তারা কথা বলতে পারে না। তো সরকার এখন যখন পিঙ্ক বাসগুলো দিয়েছে মেয়েদের জন্য, আমরা দেখলাম যে বিরোধী দল থেকে এটার বিরুদ্ধে কিছুই বলা হয়নি, অর্থাৎ সমালোচনা করা হয়নি। অর্থাৎ সমালোচনার খাতিরে সমালোচনা তারা করতে যাচ্ছে না। কিন্তু এই যে পিঙ্ক বাসগুলো সরকার দিয়েছে, এটা কেন দিল? আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা। কেন এই প্রশ্নটা করছি? এই প্রশ্নটা করছি এই কারণে, এর আগে 1998 সালেও কিন্তু এই ধরনের বাস সার্ভিস, মহিলা বাস সার্ভিস ঢাকা শহরে চালু করা হয়েছিল। সেটা করেছিল শেখ হাসিনার সরকার। এরপর 2001 সালে সেটাও করেছিল শেখ হাসিনা সরকার, মানে আওয়ামী সরকার, কিন্তু এই মহিলাদের বাস সার্ভিসটা চালু করেছিল। এরপরে আমরা জানি যে 2009 সালে আরেকবার মহিলা বাস সার্ভিস চালু করা হয়, সম্ভবত আতিকুল ইসলামের মেয়র থাকাকালীন, অথবা 2000, এবং আমরা দেখলাম যে 2015 সালে আরও একবার মহিলা বাস সার্ভিস চালু করা হয়। তো এই যে 4বার মহিলা বাস সার্ভিস চালু করা হলো এবং 4বারই বন্ধ হয়ে গেল,
এই অভিজ্ঞতাটা থাকার পরও কেন সরকার আবারও মহিলা বাস সার্ভিস চালু করতে গেল? আমাদের কাছে মনে হয়েছে এটা স্রেফ সরকারের শো অফের রাজনীতি। বলতে পারবে আমি নারীদের জন্য বাস সার্ভিস চালু করেছি, মহিলা বাস সার্ভিস দিয়েছি, কয়েকদিন এটা নিয়ে তারা প্রচার প্রপাগান্ডা চালাবে। বাস চালু করতে যে খরচ গেছে হয়তো এই প্রচার প্রপাগান্ডায় তার চেয়ে বেশি বাজেট তারা ব্যয় করবে, যেটা আমরা দেখলাম ফ্যামিলি কার্ডের ব্যাপারে প্রচার প্রপাগান্ডায়, মানে এটা তারা দেখানোর চেষ্টা করেছে, মানে তাদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করা হচ্ছে। এগুলো শো অফ করার জন্য হয়তোবা তারা এটা করেছেন। নতুবা আমরা এখন এক্সিস্টিং এমন কোনো পরিবেশ দেখছি না যে কারণে তারা এই মহিলা বাস সার্ভিস অতীতে কেন বন্ধ হয়েছে সেটা বিবেচনা না করে, সেই বন্ধ হয়ে যাওয়ার জায়গাগুলো বন্ধ না করে, প্রতিরোধ না করে আবার তারা এই বাস সার্ভিসটা চালু করলেন। এখন আমরা আসি, কেন বারবার এই বাস সার্ভিসগুলো, মহিলাদের জন্য বাস সার্ভিস, আলাদা বাস সার্ভিস বন্ধ হয়ে যায়, সেই বিষয়টা একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, এই মহিলা বাস সার্ভিসগুলো সাধারণত যাদের কথা চিন্তা করে মাথায় রেখে করা হয় তারা হচ্ছেন কর্মজীবী নারী। তো কর্মজীবী নারীরা জাস্ট টাইমে অফিসে যেতে হয় এবং তারা একা একাই মোটামুটি অলমোস্ট যাতায়াত করেন। তো তাদের যাতায়াতের নিরাপত্তার জন্য এই বাস সার্ভিসগুলো অত্যন্ত ফলপ্রসূ বা নিরাপদ, মোট কথা। তো এখন এই বাস সার্ভিসগুলো বারবার যে কারণে বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে যে এই বাস যখন দেওয়া হয়, এত কম বাস দেওয়া হয়, মানে সংখ্যা এত কম যে একটা বাসের পর আরেকটা বাস পেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। এটা বিগত সময়কার স্ট্যাটিস্টিক্স, মানে তাদের মানে তারা যেটা দেখেছে যে একটা ধরেন সারা ঢাকা শহরে হয়তো 9টা বাস দেওয়া হলো এবং স্পটও প্রায় 9টার মতো স্পটেই দেওয়া হলো। তো একটা বাস গেলে আরেকটা বাস পেতে তাদের যে সময় লাগে, তো সেই সময়টা কি তারা 2 ঘন্টা কি বসে থাকবে? কোনো নারী বা কোনো মহিলা, কর্মজীবী মহিলা এই 2 ঘন্টা বসে থাকলে তার পরবর্তী বাসে চড়ে তারা কি অফিসে যেতে পারবে? আমি যদি মনে করি যে না, তারা বসে থাকবে, এই সময়সীমাটা আরো কম হবে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা পর, মানে 1 ঘন্টাও যদি হয় আসলে কেউ বসে থাকবে না। তো এখন যেটা হয় সেটা হলো যে যখন তারা বসে থাকার মতো সময় তাদের থাকে না, বা অপেক্ষা করার মতো বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার মতো অবস্থা থাকে না, তখন তারা অন্য বাসে চলে যান। যখন তারা অন্য বাসে যাতায়াত করেন তখন এই বাসগুলো খালি যাতায়াত করে। আর যখন বাসগুলো খালি যাতায়াত করে তখন তারা অর্থনৈতিক সংকটে পড়েন, আর্থিক সংকটে পড়েন, তাদের ব্যবসা আর হয় না, তাদের লাভ দূরে থাক, চালানটাও ওঠে না। বারবারই দেখা গেছে সার্ভিসটা চালু করার পর মহিলারা এই বাসে আর চড়ছেন না। কয়েকদিন খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে, খুব আনন্দ উল্লাস নিয়ে, হই হই রই রই করে তারা খুব উঠছেন, মিডিয়াগুলো শো অফ করা হয়, দেখানো হয়, কিন্তু তারপরে আবার এই সার্ভিসটা বন্ধ হয়ে যায়। শুধু এই কারণেই যে আসলে এটা খুব বেশি প্র্যাগমেটিক্স নয়। কেন প্র্যাগমেটিক্স নয়? মনে করেন এই কর্মজীবী মহিলারা তো একটা অফিস টাইমে শুধু যাতায়াত করবেন, তারপরে বাসগুলো আর কোন কাজে লাগবে? হ্যাঁ, তারপর যাতায়াত করবে অন্য মহিলারা। এখন অন্য মহিলারা যদি এই বাসে চড়তে হয়, একজন মহিলা যদি ঢাকা শহরে প্রবেশ করে, তার সঙ্গে তার বাপ থাকতে পারে, ভাই থাকতে পারে, স্বামী থাকতে পারে, সন্তান থাকতে পারে, সবাই কিন্তু পুরুষ। এখন মা কি তার সন্তানকে ছাড়া কোনো বাসে উঠবে? এক বাসে মা, আরেক বাসে সন্তান উঠবে? এক বাসে স্বামী, আরেক বাসে স্ত্রী উঠবে? উঠবে না। এক বাসে ভাই, আরেক বাসে বোন উঠবে না। তো হবে কি, হয় কি যেটা, যে শেষ পর্যন্ত ওই পুরুষদের বাসেই আবার মেয়েদেরকে ঢুকতে হয়, উঠতে হয় এবং সেই গ্যাদারিংটাই করতে হয়। এক হলো দেরি হবে, বাস সবসময় নেই, মানে বাসের সংখ্যা কম। দ্বিতীয়ত হচ্ছে এই একটা জটিলতা যে ওই বাসে কিন্তু পুরুষ আর উঠতে পারছেন না, যার ফলে তারা এই যাতায়াতের সুযোগটা আসলে নিজেরাও নিতে পারছেন না এবং সরকার শেষ পর্যন্ত লসের মুখে পড়ে এই বাসগুলো বন্ধ করে দেয়। এখন যেটা করার দরকার ছিল সেটা হচ্ছে যে আমরা ঢাকা শহরে যেটা দেখি যে নারী পুরুষের চলাচলের হার প্রায় সমান, কিংবা বলাই বাহুল্য নারীদের চলাচলের পরিমাণটা বেশি। যদি আমরা শপিং মলে যাই দেখবে যে ওইখানে পুরুষের ভিড়টা বেশি, পুরুষের চেয়ে নারীদের ভিড়টা বেশি। আবার যদি আমরা হাসপাতালেও যাই আমরা দেখবো যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। তো এই যে নারীরা রাস্তায় নামছে, যাতায়াত করছে, এই যাতায়াতকারী নারীদের জন্য আপনি যদি এরকম 9, 10টা, 12টা বাস দেন, আদৌ সেটা তাদের জন্য, হ্যাঁ 10 জনে 10টা বাসের লোক যাবে, কিন্তু ওভারঅল সামগ্রিক জনগোষ্ঠী বা নারীরা কিন্তু আসলে উপকৃত হতে পারছেন না। এরপরও সরকার বারবার এই ধরনের উদ্যোগ নিয়ে নারীদেরকে দেখায় আমরা নারী বাস সার্ভিস চালু করেছি, এটা তাদের নির্বাচনী ক্যাম্পেইনের জন্য সুবিধা হয়, শো অফের জন্য সুবিধা হয়। এছাড়া আমরা আসলে এর তেমন কোনো উপকারিতা এখনো পর্যন্ত দেখি নাই।
এই যে সার্ভিসটাকে যদি ফ্রুটফুল করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রায় সমসংখ্যক বাস দিতে হবে, নারী পুরুষের জন্য সমান বাস দিতে হবে। এবং এই বাসগুলো লস হোক লাভ হোক যাই কিছু হোক, তাদের যাতায়াতের একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, অফিস টাইমের সঙ্গে মিলিয়ে 10 মিনিট পর পর যেন বাস পাওয়া যায় সে ব্যবস্থা করতে হবে। এবং এই বাসগুলোতে আরও একটা ব্যবস্থা রাখা দরকার, সেটা হচ্ছে যে নারীরা তো যারা একা যাতায়াত করবেন তারা একা একা যাতায়াত করবেন, একই সঙ্গে পুরুষদের জন্য বাস থাকতে হবে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়, নারীদের জন্য আলাদা বাস আছে, পুরুষদের জন্য ছেলেদের জন্য আলাদা বাস আছে। তো একই সঙ্গে বাসগুলো ছাড়লে যদি কারো গন্তব্য একই হয়, তারা আলাদা 2 বাসে গিয়ে তারা এক গন্তব্যে পৌঁছাতে পারে। যদি এরকমটি করা হয় যে একটি পুরুষ বাস একটি নারীদের বাস প্রত্যেকটা স্পটে সবসময় এইভাবে থাকবে। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় বাসের ভিতরেও এক ধরনের নারী পুরুষকে মানে একটা বিধি ব্যবস্থা করা আছে, যেমন এক পাশে নারীরা বসবে এক পাশে পুরুষরা বসবে। নারীদের সিটগুলো যদি খালি থাকে সেই ক্ষেত্রে পুরুষরা পেছনের দিকে বসতে পারে, কিন্তু নারীদের পাশে নারীরাই বসবে, পুরুষদের পাশে পুরুষরা বসবে। এই বিএনপির একজন সংসদ সদস্য ছিলেন কুষ্টিয়ার সোহরাব হোসেন, তার বাসের একটা ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে যদি তার বাসে কোনো নারী উঠতো যাত্রী হতো তাহলে তার পাশের সিটে কখনোই পুরুষকে টিকিট দেওয়া হতো না, এবং কি যদি অন্য কোনো নারী না পাওয়া যেত ওই বাসের সিটটা খালি যেত। এই লস বা ক্ষতিটা কর্তৃপক্ষ বহন করতেন, বাস কর্তৃপক্ষ, মানে সেই এমপি তার খরচ বলতেন যে দরকার নাই, কিন্তু তারপরও নারীর পাশে কোনো পুরুষ বসতে দিতেন না। তো সরকার চাইলে কিন্তু এই কাজটা করতে পারত যে প্রত্যেকটা বাসের অর্ধেক আসন নারীদের জন্য খালি থাকবে, এবং সেটার পেছনের দিকে চাইলে পুরুষরা বসতে পারবে, কিন্তু নারীদের যাতায়াতের জন্য এই সুযোগটা। অথবা এখন তাকে যেটা করতে হবে, সমসংখ্যক বাস দিতে হবে এবং নারী ও পুরুষের জন্য সমান সমান বাস একই সময় ছাড়ার, একই রুটে একই সময় ছাড়ার ব্যবস্থা করতে হবে, যেন একজন নারী তার সঙ্গে আসা পুরুষটি অন্য বাসে যেতে পারে এবং নারী তার আরেকটি বাসে যেতে পারে, দুজন 2 বাসে গিয়ে একই সঙ্গে প্রায় সেম টাইমে গন্তব্যে পৌঁছে তারা তাদের কাজটা শেষ করতে পারেন। আর কর্মজীবীদের নারীদের জন্য যদি সরকার কোনো ফ্রুটফুল সহযোগিতা করতে চায়, ভালো কিছু করতে চায়, তাহলে সরকারকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে কর্মজীবী নারীরা আসলে কে কোথায় কাজ করছে। যদি গার্মেন্টসের কর্মজীবী নারীদের কথা আপনারা চিন্তা করেন, তাহলে গার্মেন্টসগুলোকে বাধ্য করা উচিত যেন তারা নারী সহকর্মীদের জন্য আলাদা বাসের সিস্টেম করেন। কয়জন নারী আসবে তাদের জন্য মানে পর্যাপ্ত বাস তারা প্রোভাইড করবে। এটা একটা কোম্পানির জন্য কঠিন কিছু হলে সরকার সেখানে ভর্তুকি দিতে পারে বা সহযোগিতা করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এটা আসলে প্রয়োজন হবে, কারণ একটা গার্মেন্টসের যে পরিমাণ নারী কর্মীরা আসে তাতে আসলে এটা কোম্পানির জন্য বেয়ার করা খুব বেশি কঠিন নয়। এরপরে মনে করেন যে এই যে সরকার বাসগুলো দিয়েছে, মতিঝিলগামী বাস দিয়েছে, মানে মতিঝিলে আসা যাওয়া করার জন্য, বাকিরা কোথায় কিভাবে যাতায়াত করবে? বিভিন্ন রুট থেকে আমরা যা দেখছি মতিঝিলে আসা, তো মতিঝিলের পর যে যাত্রাবাড়ি যাবে সেই নারী কি মতিঝিল নেমে আবার একটা পুরুষ বাসে উঠবে? তো লাভটা কি হচ্ছে? তো এই যে মতিঝিলগামী যদি আপনারা করেন তাহলে ব্যাংকগুলো, যে মানে মতিঝিল মানে তো ব্যাংক পাড়া, তো ব্যাংকের যারা আসবে ব্যাংকগুলোকে তাদের অলমোস্ট মোটামুটি অনেক ব্যাংকেরই নিজস্ব বাস আছে যাত্রী পরিবহনের জন্য, সকল ধরনের যাত্রী তারা পরিবহন করে এবং নারী পুরুষ উভয়ে সেই বাসগুলোতে আসা এবং নিরাপদ। সহকর্মীদের সঙ্গে আসা যাওয়ায় আসলে তেমন কোনো কিছু ঘটে না। সহকর্মীরা একে অপরের প্রতি যেহেতু পরিচিত, তারা নিজেদের মধ্যেই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আসা যাওয়া করেন। নারীদের যাতায়াতের জন্য মূলত পাবলিক বাসগুলোকেই সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হয়। এই দেওয়ার জন্য সরকার বাসগুলোতে সিসিটিভি রাখতে পারে এবং নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা 2 পাশে ব্যবস্থা রাখতে পারে। এর বাইরে এই যে এরকম ঘটা করে বাস বারবার দেওয়া, বারবার এই প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়া, এই ফাঁকে কিছু লোক হয়তো কিছু কামাই রোজগার করে নিচ্ছে। এছাড়া আসলে আমরা সরকারের এই ধরনের উদ্যোগের ইতিপূর্বে যতবার নিয়েছে তেমন কোনো ফলাফল দেখতে পারি নাই। এ তো গেল নারীদের যাতায়াতের ব্যাপার, যেটাতে আমরা দেখলাম যে আসলে সরকার জাস্ট শো অফ করার চেষ্টাই করছে এখনো পর্যন্ত, আমাদের কাছে সেটাই মনে হয়েছে। কারণ বাসের সংখ্যা আগে ছিল 12টা, গত 2015-তে ছিল 12টা বাস, এখন হয়েছে 15টা। বাড়তি যেটা হয়েছে সেটা হলো চট্টগ্রাম রুটেও যাতায়াত করছে কিছু, ঢাকার রুটেও মানে বগুড়াতেও কিছু বাস বাড়ানো হয়েছে। হ্যাঁ, শুধু বগুড়াতে বাড়ানো হলে তো সরকারের প্রেস্টিজের ব্যাপার ছিল যে নিজের এলাকায় দেওয়া হলো, অন্য এলাকায় নয় কেন। তো এটা এখনও থাকবে।
সরকারকে যদি নারীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করতে হয়, তাহলে আসলে এগুলো যেখানে যেখানে নারী আছে, নারী তো সবখানেই আছে, প্রত্যেকটা জেলায় এই ধরনের সুবিধা দিতে হবে, অথবা প্রত্যেকটা জেলাতেই ওই যে বললাম একটা জায়গায় আছে এরকম যে অর্ধেক পুরুষের জন্য অর্ধেক নারীর জন্য, এই ধরনের বরাদ্দ রাখতে হবে। এবং বাস কোম্পানিগুলোকে অতি মুনাফার পরিবর্তে যাত্রী সেবার দিকে মনোযোগী করতে হবে এবং টাইম শিডিউলগুলোকে সেভাবে মেনটেন করার ব্যবস্থা করতে হবে। এখানে তো বিশাল একটা অরাজকতা চলে, ভাড়ার অরাজকতা আছে, তারপরে মারধরের অরাজকতা আছে, বা ঢাকার বিভিন্ন রুটের বাসগুলোতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, অঘটন ঘটে। এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে যে উদ্যোগটা নিয়েছিল তত্ত্বাবধায়ক ইন্টারিম পিরিয়ডে, সেই উদ্যোগটাকে আসলে এখন এখানে বাস্তবায়ন করা খুব জরুরি ছিল। সেই জরুরিটা কি, একটা বাস আরেকটা বাসের সঙ্গে কম্পিটিশন করে ভাড়া নেওয়ার, মানে তাদের যাত্রী বাড়ানোর জন্য, তারপরে যাত্রী না থাকলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, আবার তারা জ্যামে আটকে থাকে। এই জায়গাগুলো আসলে ক্লারিফাই করে এই জায়গাগুলোর একটা সমাধান করার কথা ছিল। সরকার অবশ্য বলেছিল যে কি বলে বাস স্ট্যান্ডগুলো ঢাকার রিমোট এরিয়াতে নিয়ে যাবে, কিন্তু আমরা এখনো দেখলাম তার কোনো উদ্যোগ সরকার নেয়নি। অর্থাৎ সরকার সবই বলছে, এগুলো বলার জন্য বলছে, এবং এই বলাগুলো দিয়ে তারা যেটা প্রমাণ করতে চায় যে তারা আসলে যে কথাগুলো দিয়েছিল জনগণকে, সেটা তারা রক্ষা করছে। কিন্তু আমরা বারবারই দেখছি সরকার কথা বলছে একটা, কিন্তু কাজে করছে আরেকটা। তারা বারবার বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করবো, কিন্তু একে একে আমরা দেখছি, যেমন সম্প্রতি আবার দুদক মহাপরিচালক নিয়োগ দেওয়া হলো, সেই মহাপরিচালক সরকার নিজের ইচ্ছা মতো নিয়োগ দিয়েছে। অথচ এই প্রতিষ্ঠানগুলো, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের ক্ষেত্রে একটা নীতিমালা কিন্তু জুলাই সনদে ছিল। জুলাই সনদের একটি সনদ তারা পূরণ করছে, একটি শর্ত তারা পূরণ করছে, এরকম কোনো উদাহরণ তারা এখনো পর্যন্ত সৃষ্টি করতে পারে নাই। সরকার আসলে কি চাইছে? তো সরকার কিন্তু কোনো নিয়োগের ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আসলে জুলাই সনদের তোয়াক্কা করছে না। এখন এই যে সরকার যে তোয়াক্কা করছে না, তো সরকার আসলে কি চায়? সরকার কি চায় যে জনগণ রাস্তায় নেমে আসুক? আমরা দেখলাম যে তেল গ্যাসের দাবিতে জনগণ অলরেডি রাস্তায় নেমেছে। সবার আগে বাংলাদেশ নামক যে গাড়িটা সরকারের, মানে প্রধানমন্ত্রী নিজের যে বাসটা যাচ্ছিল, সেখানেও কিন্তু এক মহিলা, মানে মহিলারা এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে হাতে কার্ড নিয়ে আসছে, কাগজ নিয়ে আসছে, মানে বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসছে। এমন মহিলা পাওয়া গেছে যারা কমপ্লেন করেছে যে তাদের প্রতি মাসে বিল আসতো 147 টাকা, এখন তাদের মাসে বিল আসতেছে 12,000 টাকা করে। তো এই যে এটা কি একটা 147 টাকা যার বিল আসতো, তার বিল কি 12,000 টাকা আসলে তো এমনিতেই বোঝা যায় যে তার এটা একটা ভুতুড়ে বিল। তো এইরকম ভাবে যে বিলগুলো যে করা হচ্ছে, আবার এই বিলগুলো সংশোধন করতে গেলে টাকা চাইছে। এই অভিযোগগুলো মিডিয়ার সামনে প্রকাশ হওয়ার পরও কিন্তু সরকার কোনো উদ্যোগ নেয় না। অর্থাৎ সরকার নিজেই এই জনগণকে রাস্তায় নামতে কিন্তু বাধ্য করছে। এইটা যদি সরকার করতে থাকে, তাহলে দাঁড়াবে এটা কি? দেশের পরিস্থিতি, মানে এটা কি এই জন্য যে ঘোলাটা একটা পরিবেশ তৈরি হলে সরকারের মাছ শিকার করতে, বা সরকারকে যারা এই ধরনের মানে ইগনোরেন্সের দিকে ধাবিত করছে, তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা, এটা এখন আমাদের একটা বড় ধরনের জিজ্ঞাসা। যে সরকারকে যারা পরিচালিত করছে, তারাই এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিনা। আদৌ সরকার বলে কিছু আছে, নাকি সরকার কারো কাছে জিম্মি বা অন্যের পরিকল্পনা মোতাবেক চলছে? এটা এখন সরকারের নিজেরই বোঝা উচিত। আর সরকারের আদৌ যদি এই ধরনের বোঝার কোনো মেধা না থাকে, তাহলে সরকারের উচিত, মানে সরকারের আর কিছু করার নেই, এখন জনগণেরই উচিত এই সরকারকে বিদায় যত দ্রুত দেওয়া যায়। আপনার টিউমার হলে যত দ্রুত এটাকে, মানে ছোট থাকতে যদি আপনি অপারেশন করেন, তাহলে সেটাই উপকার। তা না হলে সরকার যদি নিজেই এরকম বারবার গণ অভ্যুত্থানের পরিবেশ তৈরি করে, মানুষকে রাস্তায় নামানোর পরিবেশ তৈরি করে দেয়, ইচ্ছাকৃতভাবেই তৈরি করে দেয়, মানে সরকার কোন সংকটের কারণে এগুলো হচ্ছে এমন তো নয়। আমরা দেখতে পাচ্ছি যে ভুতুড়ে বিলটা তার সংকটের কারণে হচ্ছে না। তারপরে লোডশেডিংটা এত বেড়ে যাবে কেন? ইন্টারিম আমলেও তো এই সময়টা পার হয়েছে, এরকম লোডশেডিং তো ছিল না, তাহলে এখন এরকম বেড়েছে কেন? এগুলোর উত্তর যদি সরকার দিতে না পারে এবং উত্তর দিতে না চায়, বরং জনগণকে অপ্রেশন করে, তাদের উপর প্রেশার ক্রিয়েট করে, তাদেরকে কাউকে মানে বিদ্যুৎ বিলের নিয়ে প্রতিবাদ করলে তাকে থানায় নিয়ে গিয়ে জেরা করা, গ্রেপ্তার করা, তারপরে কারো চাকরি চলে যাওয়া, এই যে সুমন নামের একটা ছেলে চাকরি চলে গেছে, এই কাজগুলো করে সরকার কিন্তু মূলত জনরোষের মুখে পড়ছে। একদিকে তারা জনরোষের মুখে পড়ার কাজগুলো করছে, আবার অন্যদিকে তারা আইওয়াশ করছে, শো অফ করছে যে নারীদের জন্য বাস দিচ্ছি, ওটা করছি, সেটা করছি। এখন শর্ট কোশ্চেন আপনি 40টার উত্তর দিলেন, ব্রড কোশ্চেন 10টার উত্তর দিলেন না, আর আপনি বললেন যে আপনি 40% পূরণ করলেন দাবি। আপনার ওয়াদা যা ছিল, সরকার দাবি করেছে যে তারা 75%ই নাকি তাদের ওয়াদা রক্ষা করে চলছে, মানে তারা যে কথাগুলো বলেছিল ইশতেহার, এটা তারা রক্ষা করছে।
তো এটা হয়তো ওই যে শর্ট কোশ্চেন ছিল যেগুলো যেমন ফ্যামিলি কার্ড ওই সেই হ্যান ত্যান ইত্যাদি দিয়ে তারা হয়তো তাদের এই ৭৪% কোনোভাবে পার করেছেন। কিন্তু বাকি যে গুরুত্বপূর্ণ মানে 10টা যে ব্রড কোশ্চেন ছিল, আমরা সেই 10টা প্রশ্ন থেকে একটারও এখন পর্যন্ত কোনো উত্তর সরকারকে দিতে দেখি নাই। সরকার যদি এইভাবে নিজেদের সঙ্গে নিজেরা প্রতারণা করতে থাকেন, নিজেদের কথা নিজেরা রক্ষা না করে যদি বারবারই কথার বরখেলাপ করতে থাকেন, তাহলে আমার মনে হয় যে এই যে সামনে যে লং মার্চ আছে, বিরোধী দলের একটা বড় ধরনের কর্মসূচি, এই ধরনের আরও কিছু শক্তিশালী কর্মসূচির পর সরকারের আসলে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। আরও একটা কারণে কঠিন হয়ে যাবে, সরকার তার কিছু লোকজনকে এমনভাবে রাস্তায় নামিয়েছে যে যারা মানে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যে ধরনের লোকবল দায়ী ছিল, ইনুমেননদের মতো বা অতিশয় মানে সন্ত্রাসী টাইপের যে লোকগুলো, অতিশয় বাচাল টাইপের যে লোকগুলোকে মানে হাসিনার পতনের জন্য কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই ধরনের কিছু লোক সরকারের মধ্যে এখন আছে। সে রাশেদ নুরুরাও কিন্তু এই ধরনের ঠিক একই কাজ করছে, যারা হয়তো পরোক্ষভাবে সরকারের পতন ত্বরান্বিত করতেই এই ধরনের বাচালতা দেখাচ্ছেন। সব মিলে সরকার কোন দিকে যাচ্ছে, জনগণ কোন দিকে যাবে, সময় সেটা বলে দেবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।